বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল তোমাদের আমি 16 পর্যন্ত সৃজনশীল অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা করব 17 নাম্বার। তোমরা সবাই বই খাতা নিয়ে এই মুহূর্তে প্রস্তুত হয়ে যাও এবং 17 নাম্বার প্রশ্নটা আমার সাথে সবাই পড়ো। ভাজক ভাগশেষের 10 গুণ, ভাগফল 30 ও ভাগশেষ 5, ভাজক কত? ক নাম্বারের প্রশ্ন ছিল ভাজক কত। তাহলে আমি প্রথমে লিখেছি দেখো ভাজক, আর ভাজকের সাথে দেখো কার সম্পর্ক ছিল? ভাগশেষের, অর্থাৎ ভাগশেষের থেকে 5 গুণ বড়। প্রশ্নে যদি আমার ভাগশেষ 10 দেওয়া থাকতো তাহলে আমি 10কে 10 দ্বারা গুণন করতাম, কিন্তু এই জায়গায় আমাদের প্রশ্নে দেওয়া আছে ভাগশেষ কত? 5। তাই আমি ভাগশেষের জায়গায় 5 বসিয়েছি, আর এই ভাগশেষের 10 গুণ অর্থাৎ 10 দ্বারা গুণন করেছি। 10 দ্বারা গুণন করার পর আমার কত এসেছে? 50। প্রিয় শিক্ষার্থীরা, এবার খ নাম্বার প্রশ্নটা পড়ো সবাই। ভাজ্য কত? তাহলে আমাকে ভাজ্য নির্ণয় করতে হলে ভাজ্য নির্ণয়ের সূত্র জানতে হবে। তাহলে প্রথমে লেখা আছে দেওয়া আছে, অর্থাৎ কি কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? ভাজক, অর্থাৎ ক নাম্বারে আমরা ভাজক পেয়েছি 50, আর প্রশ্নে দেওয়া আছে ভাগফল 30, আর ভাগশেষ দেওয়া আছে 5। যেহেতু ভাগশেষ দেওয়া আছে তাহলে আমাদের কোন সূত্রটা লিখতে হবে? নিঃশেষে বিভাজ্য না হলে যে সূত্রটা আমরা জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক ছিল আমাদের কত? 30, সরি ভাগশেষ, ভাজক ছিল আমাদের কত? 50। এখানে কি ছিল? গুণন চিহ্ন, গুণন। ভাগফল কত আমাদের প্রশ্নে? 30। তাহলে প্রথম বন্ধনীর শেষ, এরপর হলো আমার যোগ, যোগ দিয়েছি। ভাগশেষ কত? 5 বসিয়েছি। আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। কেউ যদি তোমরা এখানে ভুলে প্রথম বন্ধনী না দাও তাও হবে, কারণ সংখ্যা দুইটা অর্থাৎ যোগ একটা গুণন। আমরা জানি এগুলো যদি থাকে সরল অঙ্কের মধ্যে তাহলে প্রথমে গুণের কাজ করতে হয়। তাহলে আমরা এখানে তাই করেছি। প্রথমে 3 আর 5 গুণন করলে আমার কত হয়? 15। দেখো আমি 15 লিখেছি। এরপরে এই শূন্য আর এই শূন্য, অর্থাৎ দুইটা শূন্য পাশে বসিয়েছি, অর্থাৎ আমি পেয়েছি 1500। সাথে যোগ কত? 5। তাহলে সাথে আমি যোগ দিয়েছি 5। যোগ করার পরে আমাদের উত্তর এসেছে কত? 1505। তাহলে সর্বশেষ আমরা ভাজ্য পেলাম কত? 1505। ঘ নাম্বার প্রশ্নটা ছিল ভাজ্য ভাজক থেকে কত বেশি, অর্থাৎ এখানে বুঝিয়েছে ভাজক থেকে ভাজ্য কত বেশি। তাহলে আমি সরাসরি এক লাইনে লিখেছি ভাজ্য বেশি, অর্থাৎ বেশিটাকে ভাজ্য, তাই আমি ভাজ্য বেশি লিখেছি। ভাজ্য আমি কত পেয়েছিলাম? এই যে 1505, আর আমাদের ভাজক ছিল কতে? কত? 50। আমরা জানি কম বেশি পার্থক্য এগুলো যদি থাকে আমাদের বিয়োগ করতে হয়, তাই এখানে আমি কি চিহ্ন দিয়েছি? বিয়োগ। বিয়োগ করার পর আমি কত পেয়েছি? 1455। সর্বশেষ যেটা ছিল ঘ নাম্বার, ভাজ্য ভাজক ও ভাগফলের সমষ্টি কত? তোমরা জানো মোট, সমষ্টি, যোগফল, এই তিনটা যদি লেখা থাকে তাহলে যোগ করতে হয়। তাহলে কোন তিনটাকে যোগ করতে বলেছে আমাদের? ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তাহলে প্রথমে দেখো আমি ভাজ্য লিখেছি 1505, তারপরে ছিল আমার ভাগফল লিখেছি আমি 30, এরপরে ছিল আমার ভাগশেষ 5। এই তিনটাকে যোগ করে আমি কত পেয়েছি? 1540। এবার আমরা চলে যাব 18 নম্বর প্রশ্নে। নয়ন 1 ডজন আপেল ও 1 হালি কমলা 204 টাকা দিয়ে কিনলো। সে দোকানদারকে 300 টাকা দিল। একটি কমলার মূল্য 1500 টাকা। ক নাম্বার প্রশ্ন দেখো, 1 হালি কমলার মূল্য কত? তাহলে আমরা জানি 1 হালি সমান কয়টি? 4টি। এখানে আমরা জানি লিখলেও হবে, না লিখলেও চলবে। তোমরা যখন 6-7 উঠবে দেখবে যে এখানে আমরা জানি কথাগুলো লেখে না। তাহলে আমরা জানি 1 হালি সমান কয়টি? 4টি। তাহলে প্রশ্নে দেওয়া ছিল আমার একটি কমলার মূল্য 15 টাকা। তাহলে আমাকে কয়টি কমলার মূল্য বের করতে বলছে? 1 হালি সমান 4টি। তাই আমি এখানে কত লিখতে পারবো? 4টি। তাহলে 4টি কমলার মূল্য 15 গুণন 4, অর্থাৎ একটার দাম যদি 15 টাকা হয়, 4টার দাম অবশ্যই বেশি হলে কি করতে হয়? গুণন। তাহলে আমরা 15 ঘরে নামাতা পরে কত লিখেছি? 4 15 60। তোমরা আলাদা আলাদা গুণন করতে পারবে। 4 আর 5 এ গুণন করলে কত হয়? 20। 20 এর শূন্য হাতে থাকে 2,
4 আর 1 গুণন করলে কত হয় 4 হাতের 2 6 অর্থাৎ 60। খ নাম্বার বলেছে 1 ডজন আপেলের মূল্য কত। এবার দেখো আমরা ফল কিনছিলাম 1 ডজন আপেল ও 1 হালি কমলা, এই দুইটার দাম ছিল আমাদের কাছে কত টাকা 204 টাকা। তাহলে এখান থেকে যদি আমি 1 হালি কমলার মূল্য বিয়োগ করি তাহলে আমরা কিসের মূল্য পাবো 1 ডজন আপেলের মূল্য। তাই আমি সরাসরি লিখেছি 1 ডজন আপেলের মূল্য। 1 ডজন আপেলের মূল্য অর্থাৎ 204 টাকা থেকে যদি আমি কমলার মূল্য বিয়োগ করি তাহলে আমি কিসের মূল্য পাবো আপেলের মূল্য। বিয়োগ করে আমাদের কত এসেছে 140 টাকা। ঘ নাম্বার প্রশ্ন দেখো জানতে চেয়েছে একটি আপেলের মূল্য কত। তাহলে 1 ডজন জানতে পেরেছি আমরা, তাহলে আমরা একটার দাম বের করতে পারবো। তাহলে 1 ডজন সমান কতটি 12টি। তাহলে এবার আমরা লিখতে পারি যে 12টি আপেলের মূল্য 140 টাকা। এই 140 টাকা যেন আমি কোথায় পেয়েছি এই খ নাম্বারে পেয়েছি উত্তরটা। তাহলে 12টি আপেলের মূল্য 140 টাকা। অতএব একটি আপেলের মূল্য কম হলে কি করতে হয় ভাগ। তাহলে 140 ভাগ 12 ভাগ করে আমরা কত পেয়েছি 12 টাকা। কত টাকা পেয়েছি 12 টাকা। এবার ঘ নাম্বার যেটা ছিল সর্বশেষ দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। দেখো আমি দোকানদারকে দিয়েছিলাম 300 টাকা, কিন্তু আমি দোকান থেকে খরচ নিয়েছিলাম কত টাকার 204 টাকা। তাহলে এই 300 থেকে আমার খরচের টাকাটা যদি আমি বিয়োগ করি তাহলে কত টাকা ফেরত দিবে সেটা বের হবে। তাই আমি 300 থেকে 204 বিয়োগ করেছি, বিয়োগ করার পরে কত এসেছে 96 টাকা। তাই আমি উত্তরে কত লিখেছি 96 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে যাব 19 নাম্বার অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে আসলাম 19 নাম্বার প্রশ্নে। 19 নাম্বার সবাই আমার সাথে একটু পড়ো। চৈতি ও সেতুর যথাক্রমে 3486 ও 3900 টাকা আছে। চৈতি তার টাকা দিয়ে 1162টি লিচু ও সেতু তার টাকা দিয়ে প্রতিটি 10 টাকা দরে কিছু কমলা লেবু কিনল। প্রথম ক নাম্বার প্রশ্ন, তাদের একত্রে মোট কত টাকা আছে। একত্রে বলছে মানে কি দুইজনের টাকাকে যোগ করতে বলছে, অর্থাৎ তোমার বন্ধুর আছে 5 টাকা আর তোমার আছে 10 টাকা। যদি বলা হয় যে একত্রে দুজনের কয় টাকা আছে সেই মুহূর্তে তোমরা কি করবে অবশ্যই দুজনের টাকাটা যোগ করবে। এখানে তাই করতে বলেছে আমাদের। তাহলে তাদের মোট একত্রে আছে, তাহলে এখানে কি দুইটা যোগ করলে কত হয় 7386 টাকা। কত টাকা 7386 টাকা। খ নাম্বার প্রশ্ন বলেছে দেখো যে প্রতিটি লিচুর দাম কত। প্রতিটি লিচু বলতে আমরা কি জানি একটি লিচুর দাম। তাহলে চৈতি লিচু কিনছিল কতটি 1162টি, আর এই 1162 সমান কত টাকা ছিল অর্থাৎ চৈতির টাকা। চৈতির টাকা আমরা প্রশ্ন দেখি কত 3486। এর মানে আমি বলতে পারি 1162টি লিচুর দাম 3062 টাকা। দেখো এখানে তাই লিখেছি আমি 1162টি লিচুর দাম 3486 টাকা। তাহলে একটি লিচুর দাম তাহলে অবশ্যই কম, একটা লিচুর দাম কম হলে আমরা কি করি ভাগ করি। ভাগ করছি 3486 ভাগ 1162। এই 1162কে তুমি 3 দ্বারা গুণন করে দেখবে এই 3486 হয়। তাহলে আমরা কত পেয়েছি উত্তর 3। কত পেয়েছি 3 টাকা, অর্থাৎ একটা লিচুর দাম 3 টাকা। এবার দেখো ঘ নাম্বার, সেতু কতটি কমলা লেবু কিনলো। ওই যে একটা কথা আছে দেখো তার টাকা দিয়ে 10 টাকা ধরে। ধরে বলতে আমরা জানি কি বলেছিলাম এর আগে, অর্থাৎ একটা জিনিসের দাম বোঝায়। অর্থাৎ একটা লিচু কিনছে সে কত টাকা দিয়ে 10 টাকা দিয়ে। তাহলে সেতুর টাকা ছিল কত 3900 টাকা। এই 3900 টাকা দিয়ে সেতু কতটি লিচু কিনতে পারবে। তাহলে এই প্রশ্নে যেটা চাই সেটাকে আমরা হাতের কোন পাশে রাখি ডান পাশে। এর আগে আমি বলেছিলাম তোমাদের আমরা যে যখন খাতায় লিখি খাতার শেষ প্রান্তটা হয় ডান পাশ আর শুরুর প্রান্তটা হয় বাম পাশ। তাহলে 10 টাকায় কমলা লেবু পাওয়া যায় একটি, অতএব 1 টাকা আমি কমলা লেবু অবশ্যই কম পাবো। কম হলে কি হয় ভাগ। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বলেছিলাম এর আগে, কিন্তু তোমরা মাঝে মাঝে একটু মিস্টেক করো। এই পাশের সংখ্যা বড় হোক আর ছোট হোক
সব সময় ভাগ হওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবে এই পাশের সংখ্যাটা এই পাশের সংখ্যা থেকে নিচে বসে। এটা যত বড়ই সংখ্যা হোক তোমাকে মনে রাখতে হবে যে এটা ভাগ করার সময় সব সময় নিচে বসবে অথবা ভাগ চিহ্নের পরে বসবে। আমরা যদি এরকম ভাগ চিহ্ন দিয়ে করি তাহলে ভাগ চিহ্নের পরে বসবে, আর ভগ্নাংশের মতো করে যদি করি তাহলে নিচে বসবে। তাহলে 1 টাকা আমি কম পাইছি, তাহলে 1/10 লিখেছি। এবার 3900 টাকা লিচু পাবো আমি অবশ্যই বেশি। বেশি পাইলে কি করতে হয়? গুণন, অর্থাৎ উপরের সংখ্যার সাথে। উপরের সংখ্যা আমাদের কত ছিল? 1। তাহলে 1 গুণন 3900 অথবা 3900 গুণন 1। এরপরে ভাগ ছিল আমাদের কত? 10। তাহলে 10 দ্বারা ভাগ করেছি। আমরা সহজ পদ্ধতিতে যে ভাগগুলো করেছি দেখো, এখান থেকে একটা শূন্য বাদ, এখান থেকে একটা শূন্য বাদ, তাহলে থাকে আমার কাছে কত? 390। কিন্তু এখন আর এই একটা একটা শূন্য কাটার নিয়ম নেই, তাই দেখো আমি এক টান কেটে এখানে লিখছি 1, আর এখানে এক টান দিয়ে কেটে লিখছি কত? 390। অর্থাৎ সর্বশেষ পেলাম আমি কত? 390। অর্থাৎ আমি 390টি লিচু কি কমলা লেবু পাবো। ঘ নম্বর প্রশ্ন দেখো বলেছে 20টি লিচু ও 5টি কমলা লেবুর মোট দাম কত? অর্থাৎ তুমি যদি 20টা লিচু কেনো আর 5টা কমলা লেবু কেনো তাহলে তুমি মোট কত টাকা দিবে? তাহলে 20টা লিচুর দাম, আমরা একটা লিচুর দাম দেখো তো খতে পেয়েছিলাম কত টাকা? 3 টাকা। তাহলে আমরা লিখতে পারি 20টি লিচুর দাম 20 গুণন 3 অর্থাৎ কত টাকা পেয়েছি? 60 টাকা। কত টাকা? 60 টাকা। আর 5টি কমলা লেবুর দাম, একটা কমলা লেবুর দাম জানো আমার কত ছিল? 10 টাকা। তাহলে 5 গুণন 10 গুণন করা পেয়েছি কত আমি? 50 টাকা। এই দুইটার মোট, মোট মানে কি জানো? যোগ। তাহলে মোট দাম 50 যোগ 60 যোগ 50 যোগ করে কত পেয়েছি আমি? 110 টাকা। অর্থাৎ আমাদের দেখতে দেখতে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ অঙ্কে আমরা চলে আসছি। সর্বশেষ অঙ্ক 20 নাম্বারটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল 6272। একটি সংখ্যার 4 গুণ সমান 256। একটি সংখ্যা কত? প্রথমে আমাকে বের করতে হবে একটি সংখ্যা। দেখো আমার কাছে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা না বলে আমি ওই সংখ্যার সাথে 4 দ্বারা গুণন করে যা পেয়েছি সেই সংখ্যাটা আমি প্রশ্নে বলেছি। অর্থাৎ আমার কাছে যদি 5 টাকা থাকতো, কেউ জিজ্ঞেস করার পরে আমি বলছি যে আমার কাছে 20 টাকা আছে, কিন্তু সেটা 4 দ্বারা গুণন করে রেখে দিয়েছি আমি। এর মানে আমি যদি ওই 20 কে 4 দ্বারা ভাগ করতাম তাহলে আমার মূল টাকা পেতাম আমি। এখানে তাহলে আমি 264 কে দেখো 4 দ্বারা ভাগ করেছি, ভাগ করার পরে কত পেয়েছি আমি? 64। অর্থাৎ একটি সংখ্যা সমান আমার কত বের হয়েছে? 64। এবার আমরা খ নম্বরে বের করব একটি সংখ্যা। তোমরা উপরে লিখে নিতে পারো, দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল 6272, একটি সংখ্যা 64। এরপর আমরা অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি অপর সংখ্যা সমান দুইটি সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা। এই পাশে তোমরা ভাগ চিহ্ন দাও করতে পারো, আবার এভাবে করতে পারো। তাহলে দুইটি সংখ্যার গুণফল আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল? 6272। আর একটি সংখ্যা কত দেওয়া ছিল আমাদের? 64। অর্থাৎ এবার দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হয়? 1, আর এটাকে কাটলে কত আসবে? 98। তোমরা ভাগ করে দেখবে 98 বের হয়। অর্থাৎ আমরা অপর সংখ্যাটি পেয়েছি কত? 98। আমার কিন্তু অঙ্ক শেষ হয়নি, কারণ প্রশ্নে জানতে চেয়েছিল অপর সংখ্যার অর্ধেক। যে কোনো জিনিসের অর্ধেক চাইলে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হয়। আবার তোমরা এভাবে করতে পারো, হাফ গুণন 98, এভাবেও করতে পারবে। অর্থাৎ অপর সংখ্যার অর্ধেক সমান, তাহলে 98 ভাগ 2 ভাগ করে আমি কত পেয়েছি? 49। কত পেয়েছি? 49। অর্থাৎ তাহলে আমার এবার উত্তর যেটা জানতে চেয়েছে সে জায়গায় আমি পৌঁছেছি। এবার আমরা যাব গ নাম্বার, সংখ্যাদ্বয়ের পার্থক্য। অর্থাৎ আমার একটা সংখ্যা ছিল 64 আর একটা সংখ্যা ছিল আমার 98। তোমরা অনেকে একটু ভুল করে এই 49-এর সাথে বিয়োগ করে, কিন্তু এটা করা যাবে না। সংখ্যাদ্বয় বলতে কি বুঝাইছে? দুইটা সংখ্যাকে বুঝাইছে, অর্থাৎ একটা সংখ্যা আর অপর সংখ্যা। তাহলে একটা সংখ্যা ছিল আমার 64 আর অপর সংখ্যা ছিল আমার 98। তাহলে পার্থক্য আমরা জানি, পার্থক্য চাইলে বিয়োগ করতে হয়। তাহলে 98 বিয়োগ 64, বিয়োগ করার পর আমি কত পেয়েছি? 34। কত পেয়েছি? 34।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সমষ্টি মানে জানো কি করতে হয়, যোগ করতে হয়। এবার বলছে সংখ্যা দ্বয়ের সমষ্টি, তাহলে সে আমার একটি সংখ্যা এবং অপর সংখ্যা, এই দুটো সংখ্যাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 98 যোগ 64, যোগ করার পর আমি কত পেয়েছি, 162। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই অঙ্কগুলো বাসায় SW করবে। তারপর যদি তোমাদের এখান থেকে কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবে, আমরা তোমাদের সেই অঙ্কটা সমস্যার সমাধান করে দেব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।